নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ। দেখুন, জিরো আওয়ারের সময় হয়েছে। আজকে জিরো আওয়ারে আমরা প্রতিদিনই কিছু না কিছু বিষয় নিয়ে, আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করি। আজকে আমাদের অবশ্যই আলোচনার বিষয় থাকবে বাংলাদেশ। কারণ দেখুন, বাংলাদেশের বিভিন্ন ঘটনা কিন্তু বিতর্ক, অশান্তি বলুন, বাংলাদেশের পিছু ছাড়ছে না। গতকাল একটি ঘটনা আমরা তুলে ধরেছিলাম, যেখানে যে খবর সামনে এসেছিল, সত্যজিৎ রায় তার পৈতৃক ভিটে ভেঙে ফেলা হচ্ছিল। যদিও তারপরে এর মধ্যেই আমরা দেখতে পাই যে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সপোজ করেন, ভারত সরকার হস্তক্ষেপ করুক এই দাবি রাখেন, এবং তারপরে ভারত সরকারের চিঠি। তার মধ্যে দেখতে পেয়েছি যে এই যে সত্যজিৎ রায়, যে তার যে পৈতৃক ভিটে ভাঙা হচ্ছিল, সেই ভিটে ভাঙার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু এবার আরও একটি ঘটনা মাথাচাড়া দিল। কি ঘটনা? আবার অশান্তি দেখা দিয়েছে বাংলাদেশে। গোপালগঞ্জ উত্তপ্ত হয়েছে। যে গোপালগঞ্জ আমরা জানি, শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি এই গোপালগঞ্জেরই মানুষ। সেই গোপালগঞ্জে অশান্তি দেখা দিয়েছে। অশান্তি কি? এনসিপির জুলাই পদযাত্রা বেরিয়েছিল, সেই জুলাই পদযাত্রা ঘিরেই সেখানে অশান্তির ঘটনা, অশান্তির সূত্রপাত, গুলি চলেছে আবারও, এবং তাতেই 4 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। 9 জন আহত হয়েছেন এবং 50 জনেরও বেশি তারা কিন্তু আহত, গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অর্থাৎ এই যে অশান্তির ঘটনা, তা কিন্তু যে বাংলাদেশের পিছু ছাড়ছে না বলাই চলে। এবং তারপরে প্রশ্ন উঠছে যে তাহলে কি কোনোভাবে আওয়ামী লীগ মাথাচাড়া দিচ্ছে? কেন এই প্রশ্ন কেন উঠছে? আওয়ামী লীগের বিরুদ্ধেই এইখানে হামলা চালানোর অভিযোগ সামনে এসেছে, এবং তারপরেই এনসিপি যারা এই পদযাত্রা করছিলেন তাদেরকে সেনার গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যেতে হয়েছে, এমনই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এবং তারপরেই সেখানে কারফিউ জারি করে দেওয়া হয়েছে, এলাকা থমথমে রয়েছে। পরবর্তী পরিস্থিতির দিকে আমরা নজর রেখেছি এবং সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর আজ জিরো আওয়ারে সৌমজিতের সঙ্গে আমি তিথি রয়েছি। দেখুন, এই যে বিষয়, অর্থাৎ প্রেক্ষাপট সৌমজিৎ বললেন আপনাদেরকে, কারণ এখান থেকেই আজ জিরো আওয়ারের আলোচনার সূত্রপাত। এই এমনই একটি জুলাই, গত বছর ঠিক কি ঘটেছিল, জুলাই বিপ্লব, সেই জুলাইয়ের সনদ থেকে শুরু করে ঘোষণাপত্র, তার কোনো কিছুই এখনো অবধি অন্তর্বর্তী সরকার দিয়ে উঠতে তো পারেইনি, এবং তার সঙ্গে আগামী নির্বাচন কবে হবে তা নিয়েও কোনো নিশ্চয়তা নেই। আর এরপরেই গোপালগঞ্জ, সেখানে চলছে কারফিউ। সকাল থেকে পরিস্থিতি থমথমে, রাস্তায় চলছে পুলিশের টহলদারি। গোপালগঞ্জে কারফিউ, সকাল থেকেই পরিস্থিতি থমথমে হয়ে রয়েছে। যেমন তিথি বলল যে সেখানে পুলিশের টহলদারি চলছে। আজ সন্ধে 6টা পর্যন্ত কারফিউ থাকবে গোপালগঞ্জে। বুধবারের সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন, গুলিবিদ্ধ হয়েছে আরো 9 জন। আওয়ামী লীগ ও সেনা পুলিশের সংঘর্ষে আহত 50। বুধবার ছিল গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা। হাসিনা শহরে তীব্র বিরোধিতার মুখে পড়ে এনসিপি। আওয়ামী লীগের ক্ষোভের মুখে পড়ে এনসিপি নেতারা, রীতিমতো সেনার গাড়িতে করে পালাতে হয় তাদের। সেই ছবিও ক্যামেরাবন্দী হয়েছে, দেখাচ্ছি সেই পরিস্থিতিটা। সার্জিস নাহিদদের সেনার গাড়িতে উঠতে দেখা যায়। বিক্ষোভ প্রতিহত করতে রীতিমতো পুলিশের সাথে খণ্ডযুদ্ধ বাধে। দেখুন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখো তিথি, এই সমস্ত ঘটনাগুলোই কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছে। কারণ এই এনসিপি জুলাই পদযাত্রা এবং তারপরেই আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তারা এই এনসিপির জুলাই পদযাত্রার উপরে হামলা চালিয়েছে এবং যা ঘিরে উত্তেজনা সৃষ্টি। কিন্তু এখন প্রশ্ন উঠছে যে গোপালগঞ্জের ঘটনায় হাসিনার ফিরে আসার ইঙ্গিত আবারও কি সক্রিয় হয়ে উঠছে সেখানে আওয়ামী লীগ? সেনার গাড়ি থেকে পালিয়ে বাঁচলেন নাহিদ, সার্জিসরা। মানুষের বিশ্বাস হারাচ্ছে তাহলে গণ অভ্যুত্থানের ছাত্র নেতারা। হাসিনার নিজের শহরেই ক্ষোভের মুখোমুখি এনসিপি। 5ই আগস্টের পর এই প্রথম আওয়ামী লীগের প্রতিরোধ। বদলাচ্ছে কি তাহলে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ? প্রধানমন্ত্রী মোদীকে আম পাঠিয়ে সৌজন্য বার্তা ইউনূসের। ভারতের দাবি মেনে বন্ধ সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভাঙার কাজ। প্রশস্ত হচ্ছে কি বাংলাদেশে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি? এই একাধিক প্রশ্ন নিয়েই আজকের জিরো আওয়ার। এবং এই প্রশ্নগুলো কেন উঠছে? কারণ দেখতে পেয়েছিলাম আমরা, তিথি মনে থাকবে, এই 24-এর 5ই আগস্টের পর যেভাবে গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলনের জেরে যে ছাত্র আন্দোলন দেখতে পাওয়া গিয়েছিল, তার জেরেই নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তারপরে এই আওয়ামী লীগ তাকে সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এবং এরপরে আওয়ামী লীগের সেই যে কার্যক্রম তেমন কিন্তু দেখতে পাওয়া যায়নি।
কিন্তু এবার এই ঘটনার পর এই আওয়ামী লীগের সক্রিয়তা, যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ সামনে এসেছে, তাহলে এই প্রশ্নগুলো উঠছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন কি তাহলে সময়ের অপেক্ষা, আওয়ামী লীগের এই সক্রিয় হয়ে ওঠা সেই প্রশ্নই তুলে দিচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবুর সঙ্গে আমরা এখান থেকে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। শুভাশিস বাবু, এই যে আমরা দেখতে পেলাম গতকালের যে গোপালগঞ্জের ঘটনা, এখনো পর্যন্ত কারফিউ জারি রয়েছে, তাহলে প্রশ্ন উঠছে যে তাহলে সময়ের অপেক্ষা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের সক্রিয় হয়ে ওঠা, এই প্রশ্নগুলোই তুলে দিচ্ছে। দেখুন, আমি বরাবরই একটা জিনিস বিশ্বাস করি যে একটা দেশে যে সরকার ছিল সেটা অল অফ আ সাডেন ভ্যানিশ হয়ে যেতে পারে না, তার ভোট ব্যাংক ভ্যানিশ হয়ে যেতে পারে না। তার ভোট ব্যাংক হয়তো কোনোভাবে ডমিনেটেড আছে, তার ভোট ব্যাংক হয়তো কোনোভাবে ভয়ভীত আছে, কিন্তু সেই ভোট ব্যাংকটা কোথাও ভ্যানিশ হতে পারে না। কর্মীরা হঠাৎ করে গায়েব তো হয়ে যেতে পারে না, এটা কোনো ম্যাজিক চলছে না। সুতরাং এখানে একটা কথা বলা যেতে পারে যে হয়তো তারা কোনো ব্যাকগ্রাউন্ড স্ট্র্যাটেজির মধ্যে ছিল এবং হয়তো তারা কিছু ভাবনা চিন্তা করছে কোনো পয়েন্টে গিয়ে আমরা রিটালিয়েট করব, এবং এই রিটালিয়েশন প্রসেসটা যেটা, সেটা তারা আস্তে 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 এখন কিন্তু সারফেস করাচ্ছে। কালকে যে ঘটনাটা ঘটেছে এটা আমি কোনো মতেই বিশ্বাস করতে রাজি নই যে সেটা অল অফ আ সাডেন ঘটেছে। এটা এদের প্ল্যানিংটা যদি ভালো করে দেখেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন যে এই রিটালিয়েশনটার পিছনে অনেক রকম অ্যাবজর্পশন কাজ করেছে, যে তাদের বহু কর্মীকে মারা হয়েছে, তাদের বহু কর্মীকে হত্যা করা হয়েছে, তাদের বহু জায়গায় বহু প্রতিষ্ঠান ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। এই যে প্রসেস অফ যে রাজনীতিটা বাংলাদেশে প্রিভেল করানোর চেষ্টা করছে জামাত, এবং জামাতকে ভরসা করে ইউনেস এবং সেই সোকল ছাত্রের লোকজন, এই পুরো কমিউনিটিটার এগেনস্টে একটা ভোট ব্যাংকের যথেষ্ট রকম রাগ জন্ম নিচ্ছে। এবং আমি একটা কথা বলবো যে যতটা মার্কেটে কান পাতলে শোনা যাচ্ছে, গত অক্টোবর মাসে সিআইএ একটা নিজস্ব সার্ভে করেছিল, সেই সার্ভেতে খুব একটা আশানুরূপ রেজাল্ট না বেরোলো আওয়ামীর পক্ষে। এই গত জুন মাসে হয়তো আরেকটা সার্ভে করেছে, যেই সার্ভে অনুযায়ী বাংলাদেশ প্রথম কথা পলিটিক্যাল সলিউশন চাইছে, কারণ তারা কোনো দিশা পাচ্ছে না যে তারা কিভাবে তাদের দেশকে বাঁচাবে। দ্বিতীয়, যেই ধরনের সার্ভে রিপোর্ট এসছে তা অনুযায়ী হয়তো বা যেটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে যদি আজকের ডেটেও ভোট হয়, নয় রেজাল্টটা হাং হয়ে যাবে, যেখানে বিএনপি এবং আওয়ামী লীগ দুজনেই সিট পাবে এবং হাং হয়ে যাবে, অথবা এমন কিছু একটা ঘটবে যেটা প্রো আওয়ামী ঘটবে। এই জিনিসটাকে মাথায় রেখেই এরা এতটা ভয়ভীত আছে, তার জন্যই হয়তো তাড়াহুড়ো করে তারা আওয়ামীকে প্রথমে ব্যান করলো, তাই জন্যই তারা ভয়ভীত হয়ে হয়তো আওয়ামীকে বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করছে। এই যে প্রসেসটা চলছে, এই প্রসেসটা কিন্তু বারংবার চালানো এই কারণে হচ্ছে যাতে বাংলাদেশ কোনোভাবেই পলিটিক্যাল সলিউশন না রিসিভ করতে পারে। এবং সেক্ষেত্রে আওয়ামী যেভাবে রিটালিয়েট করছে, আওয়ামী যেভাবে রিটালিয়েশন শুরু করছে, আগামী দিনে আরো বেশি রিটালিয়েশন হবে। শুধু গোপালপুর না, সব জায়গায় হবে, গোপালগঞ্জ না, সব জায়গায় হবে। এবং এই রিটালিয়েশনের ইন্টেন্সিটি বাড়বে, এবং এই রিটালিয়েশন বারংবার বাংলাদেশের সাধারণ নাগরিকরা এবার পার্টিসিপেট করবে বলে আমার ধারণা। শুভাশিস বাবু, আপনি যেখান থেকে শেষ করলেন, অর্থাৎ সাধারণ নাগরিকরা এবার পার্টিসিপেট করবে সেই ধারণা রয়েছে, এবং সেই ধারণা আস্তে আস্তে স্পষ্টও হচ্ছে। আর ঠিক এখান থেকেই আমার প্রশ্ন, অর্থাৎ যে ছাত্র আন্দোলন থেকে হঠাৎ করে গণ অভ্যুত্থান দেখেছিলাম আমরা গত বছর, সেই গণ অভ্যুত্থানের সামনের সারিতে যে নেতারা ছিলেন, তারা কি তাহলে এই সময়ের সঙ্গে সঙ্গে তাদের গুরুত্ব, তাদের আধিপত্য, তাদের জনপ্রিয়তা সমস্ত কিছুই হারাতে বসেছে, তাই এবার তাদেরকে জনরোষের মুখোমুখি হওয়ার সময় এসে গিয়েছে? দেখুন ম্যাডাম, যদি কোনো হরবোলাকে সেই মানে কিশোর কোনটিকে কিশোর কুমার বলা হয়, তাহলে সে কিশোর কুমার হয়ে যায় না। সুতরাং ছাত্র নেতা হিসাবে যাদেরকে আপনারা চিহ্নিত করছেন, বা যারা গণ অভ্যুত্থান বলে নিজেদেরকে একটা অংশীদার হিসাবে চিহ্নিত করছে, তাদের সম্বন্ধে একটা জিনিস বুঝে নেওয়া দরকার, তাদের যে ঘটনাগুলো ঘটেছিল সেটাও কোনো ছাত্র অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান নয়, সেটাও ইজ এ ওয়েল স্পন্সার্ড অ্যাক্টিভিটি। এবং সেই অ্যাক্টিভিটির দুটো মেন অবজেক্টিভ ছিল। প্রথম অবজেক্টিভটা যেটা তারা অ্যাচিভ করেছিলেন সেটা হলো শেখ হাসিনাকে ডিসপাওয়ার করা, কিন্তু দ্বিতীয় অবজেক্টিভটা ছিল উনাকে সরিয়ে তাদের সরকারকে স্থাপন করা এবং সাংবিধানিকভাবে বাংলাদেশকে ইসলামিক স্টেট গঠন করা, যেটা তারা এখনো অ্যাচিভ করে উঠতে পারেনি। সুতরাং এখনো অফিসিয়ালি ইলেক্টেড লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ শেখ হাসিনা, এবং বাংলাদেশের মানুষ ভোট দিয়ে যাকে নেতা বা নেত্রী হিসেবে চিহ্নিত করবে সেটাই হওয়া উচিত বাংলাদেশের একমাত্র লিডারশিপের পরিচয়।
কে কাকে কিভাবে নমিনেট করে বসিয়ে দিল সেটা ক্যানট বি দি ফিউচার। সুতরাং এই যে ঘটনাচক্রে তারা যে তৈরি করছে, এই ঘটনাচক্রে সাধারণ মানুষের পার্টিসিপেশনটা ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ। তার কারণটা হচ্ছে সাধারণ মানুষই ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার করতে সাহায্য করেছিল, সাধারণ মানুষই কোথাও গিয়ে তাদেরকে এই বিক্ষোভেও সাহায্য করেছিল। মেড বি ইট ইজ অ্যান অটোমাইজড সিচুয়েশন, বাট সেই মানে এই গোটা সিচুয়েশনটাকে তৈরি করার পিছনে তাদের একটা বড় হাত ছিল। সুতরাং সাধারণ মানুষ কিন্তু আজকে গিয়ে রিটালিয়েট করবে, এটাই স্বাভাবিক। এবং সাধারণ মানুষের এই রিটালিয়েশনটাই কিন্তু বাংলাদেশের ফিউচার হতে চলেছে। এবং এই রিটালিয়েশনের পিছনে অবাক হলে চলবে না যদি এটা দেখা যায় যে কোনো আওয়ামীর জন্য না বা কোনো বিএনপির জন্য না, মিলিত পলিটিক্যাল সলিউশনের জন্য বাংলাদেশের সাধারণ নাগরিকরা বাংলাদেশের পথে নেমেছে আবার করে, এবং তারা চাইছে যে একটা পলিটিক্যাল সলিউশন আসুক। তাহলে অবাক হবার কিছু নেই। এখানেই শুভাশিসবাবু একটু সঙ্গে থাকতে বলবো, আপনাকে সঙ্গে থাকতে অনুরোধ করছি। এখানে আপনাদের একটু শোনানোর চেষ্টা করব, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তো এই মুহূর্তে দেশ ছাড়া, কিন্তু তার একটি ফোন বার্তা সামনে এসেছে। যদিও তার সত্যতা যাচাই করেনি সিএন, কিন্তু কি বলেছেন সেই ফোন বার্তায় শোনাবো। সব জায়গায় যায় এদের চাঁদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে, এবং আজকে গোপালগঞ্জে যে তাদের ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তো এদের কারণে আজকে প্রায় 60-70টা প্রাণ ঝরে গেল, এবং আরো যারা আহত তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে যে 15 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করবে। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং সারা বাংলাদেশে আমাদের যারা গণতন্ত্র এবং স্বাধীনতা বিশ্বাস করে, যারা মানুষের অধিকারে বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, প্রত্যেককে আমি অনুরোধ করবো যে এই দুঃশাসনের অবসান ঘটানোর জন্য আজকে ছাত্র হত্যা করে আজকে ইউনূসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত, এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে সবগুলি হচ্ছে ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে সে একের পর এক লাশ ফেলে। আজকে যদি আমি প্রশ্ন করি, এই যে আবু সাঈদের হত্যা নিয়ে এত কথা টেলিভিশন আপনি দেখলেন, বুক পেতে দিল, তাকে গুলি করা হলো, তার পোস্টমর্টম বা ফরেনসিক করা হয় না কেন? সেটা করা হলে দেখা যাবে যেগুলি পরিকল্পিত হত্যাকাণ্ড। এখন এই ফোন বার্তার পর বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে তো নজর থাকবে, কিন্তু এই যে এখন যে পরিস্থিতিতে দেখা যাচ্ছে, তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলাতে চলেছে? এই প্রশ্ন নিয়ে ফিরছে শুভাশিসবাবু, সঙ্গে থাকতে বলছে। অনুরোধ করবো একটুখানি, কারণ আমাদের একটি ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছে আপনার কাছে। বাবা ছোটবেলা থেকে একটা কথা বল, জীবনকে উপভোগ করো কিন্তু ভবিষ্যতে প্ল্যানিং করে রাখো। প্রিয়জনের সঙ্গে বর্তমানটা প্রাণ ভরে বাঁচুন, আর ভবিষ্যতের জন্যও প্ল্যান করে রাখুন। HDFC লাইফ, মাথা উঁচু করে বাঁচুন। আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা হতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি, পুরুষ, মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে। প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার, তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। घर ले आइए गणेश गोल्ड दलिया, ट्राई कीजिए टेस्टी और हेल्दी गणेश गोल्ड दलिया जो वेट मैनेज करे और सेहत बढ़ाए। गणेश गोल्ड दलिया, आपका अपना वेट मैनेजर। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড HDPE, UPVC এবং SWR পাইপ অ্যান্ড ফিটিংসের ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন 9051388879। ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ, আপনার জলের কমপ্লিট সলিউশন। ফিরে এলাম বিরতির পর, সরাসরি আমরা আলোচনায় ফিরে যাব। কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায় রয়েছেন। শুভাশিস বাবু, যে প্রশ্ন নিয়ে বিরতিতে গিয়েছিলাম, যে তাহলে কি বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ এবার বদলাতে চলেছে? অফকোর্স, এবং আপনি 2-3টে জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস যেটাকে লক্ষ্য করে দেখতে হবে। গত 2 মাস আগে অব্দি যে সিচুয়েশনটা মনে হচ্ছিল জামাতের কন্ট্রোলে বা ইউনিসের কন্ট্রোলে, সেই সিচুয়েশনটা যেই মুহূর্তে ইন্টারন্যাশনালাইজ করার চেষ্টা করা হলো, অর্থাৎ যেভাবে মানে বলতে পারেন এক ধরনের ইনভিটেশন দিয়ে ইউএস কে ভিতরে ঢুকিয়ে নেওয়া হলো, এক ধরনের চায়না এবং ভারতবর্ষের সাথে একটা
বলতে পারেন ডিপ্লোম্যাটিক রিফট তৈরি করার চেষ্টা করা হলো তাদের নতুন বন্ধুকে কাছে নেওয়ার জন্য। সেইখানে গিয়ে একটা অদ্ভুত রকমের ইকুয়েশন তৈরি হলো, যেখানে সাধারণ মানুষ বুঝতে পারলো ইউনিসের যে মানে অত্যাচারটা, সেই অত্যাচারটা মাত্রা ছাড়িয়েছে এবং এখন সে বাংলাদেশকে রীতিমতো একটা প্রোডাক্ট হিসাবে বিক্রি করে খেতে চাইছে। এই জিনিসটা একটা, প্রথম কথা হলো একটা খুব বাংলাদেশের রাজনৈতিক ইন্টেন্সিটিকে হিট করে, এবং রাজনৈতিক ইন্টেন্সিটিকে হিট করার পরে দুটো ঘটনা খুব ইম্পর্টেন্ট। সেখানে একটা হলো জিয়ার ছেলে, মানে খালেদা জিয়া, না খালেদা জিয়ার ছেলে বা আপনার যাই হোক সরি খালেদা জিয়ার ছেলে এবং ম্যাডাম হাসিনা দুজনেরই স্টেটমেন্ট হচ্ছে বাংলাদেশকে পলিটিসাইজ করতে হবে, এবং তারেক জিয়া এবং হাসিনা দুজনেরই স্টেটমেন্ট হচ্ছে বাংলাদেশকে পলিটিসাইজ করতে হবে। এই যে বাংলাদেশকে পলিটিসাইজ করার দরকারটা তারা বুঝতে পারছে, তার কারণ বাংলাদেশ হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই হাত থেকে বেরিয়ে যাওয়াটা আটকানোর জন্য যখন একটা একটা করে প্রতিটা পলিটিক্যাল পার্টি নিজের এজেন্ডা নিজের ন্যারেটিভ ওয়াইজ জায়গা নিতে শুরু করেছে, অবভিয়াসলি তখন ব্যাকফুটে যেতে বাধ্য হচ্ছে ইউনিস, এই ছাত্রদল এবং জামাত। তার কারণটা হচ্ছে এদের পলিটিক্যাল সাংগঠনিক ক্ষমতা বা পলিটিক্যাল ইন্টেন্সিটি বা পলিটিক্যাল ডেপথ একদম নেই বললেই চলে, এবং ভোট ব্যাংক যদি ভোট দেয় সেই ভোট যাবে নয় আওয়ামীর কাছে, নয় বিএনপির কাছে, নয় ন্যাশনাল পার্টির কাছে, বা নয় এমন কোন সংগঠনের কাছে যাদের পলিটিক্যাল এক্সিস্টেন্সের ডেপথ আছে। যদি কোনো নব প্রচারিত পলিটিক্যাল পার্টি মনে করে যে তারা হঠাৎ করে বাংলাদেশে ঢুকে গিয়ে তাদের ভোট ব্যাংক তৈরি করে তারা সরকার করে ফেলতে পারবে, তারা এখনো মূর্খের স্বর্গে বাস করছে। এবং আরেকটা জিনিস বুঝে রাখা দরকার, ইউনিস সব জায়গাকার কড়া নাড়িয়ে বুঝে গেছে he is not a prime ministerial candidate, neither he is a president candidate for any political party. সুতরাং ইউনিস আর যাই হোক না, ও বারবার নিজের ইন্টারভিউতে যেটা বোঝাবার চেষ্টা করছে যে আমি চলে যাব, আমি সবার হাতে সব সমর্পণ করে চলে যাব, এই যাবো ওই যাবো, ব্যাপারটা সেটা নয়। এই এক্সিট থিওরিটা স্টার্ট হচ্ছে কারণ সে বুঝে গেছে যে তাকে কেউ আর গ্রহণযোগ্যতার মধ্যেই ধরছে না, তাকে কেউ তার পলিটিক্যাল এজেন্ডার কোনো পার্ট হিসাবেই গণ্য করছে না, এবং তাই সে বুঝে গেছে যে এখন তার এক্সিট নেওয়ার পালা এসে গেছে এবং এখন তার এক্সিট নেওয়ার ম্যাপিংটা শুরু করা উচিত। আর এই জিনিসটা যেহেতু কন্টিনিউ করছে, তাই জন্য বাংলাদেশ আস্তে আস্তে কিন্তু পলিটিক্যাল শেপ নিতে শুরু করছে, এবং এই পলিটিক্যাল শেপটা নেওয়ার পরে বাংলাদেশের সাধারণ ইলেকশনের এনভায়রনমেন্টটা খুব তাড়াতাড়ি সৃষ্টি হবে বলে আমার ধারণা। সুভাষিস বাবু, এই নির্বাচনের পরিস্থিতি তৈরি হওয়া বা তার আগে শেখ হাসিনার দেশে ফিরে যাওয়া, প্রত্যাবর্তন, এই সমস্ত বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ, বা শেখ হাসিনার দেশে ফেরার পথটা এক্ষেত্রে কতটা প্রশস্ত হতে চলেছে? দেখুন, এই দুটো টপিক আমি কোথাও একটু আলাদা দেখি। তার কারণটা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার ব্যাপারটার মধ্যে একটা স্ট্র্যাটেজি অফ সিকিউরিটিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশের মতো একটা দেশে যে কোনো পলিটিক্যাল লিডারকে অ্যাসাসিনেট করে দেওয়া বা যে কোনো পলিটিক্যাল লিডারকে সাডেন হাং করে দেওয়া বা লিগালি এনগেজ করে দেওয়া, এটা কোনো মানে নতুন বিষয় নয়। সুতরাং শেখ হাসিনা যেখানেই থাকুন, ওনার ফিরে যাওয়া বা উনার আবার করে বাংলাদেশে রিএস্টাবলিশ করা এট দিস পয়েন্ট অফ টাইম আমার মনে হয় এখনো সেটা খুবই প্রিম্যাচিওর থিঙ্কিং, এবং সেটা উনাকে ফিরে যাওয়াটা উচিত না। দরকার পড়লে উনি প্রথমে যেটা নিয়ে চ্যালেঞ্জ করতে পারে আওয়ামী লোকজন, সেটা হলো ব্যান করা অফ আওয়ামী লীগ, সেটাকে লিগালি চ্যালেঞ্জ করা হোক এবং আওয়ামী লীগকে ফাংশনাল করা হোক, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু হচ্ছে যদি বাই চান্স এটা বোঝা যায় যে আওয়ামী লীগকে ফাংশনাল করা যেতে পারছে না, তাহলে এমন কোন একটা পলিটিক্যাল পার্টি লঞ্চ করা তাদের উচিত স্ট্র্যাটেজিক্যালি। যদি আমি বাইরে থেকে বলছি অ্যাজ এ কমেন্টেটর, যে সেই পার্টিটার নাম এমন হওয়া উচিত যেটা আওয়ামী লীগের সেন্টিমেন্টের সাথে খুব খাপ খাবে, যাতে ভোট ব্যাংক কানেক্ট করতে পারে। এটা আওয়ামী লীগেরই আরেকটি আপনি বলতে পারেন উইং। তৃতীয় যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা বোঝাটা খুব প্রয়োজনীয়, সেটা হচ্ছে ম্যাডাম হাসিনা ফিরুক না ফিরুক, যেটা জেলায় জেলায় তাদের লিডারশিপ আছে বা তাদের রাজনৈতিক কমিটি আছে, তাদেরকে অ্যাক্টিভেট করাটা খুব উচিত। কারণ ভোট করাবে সংগঠন যদি অ্যাক্টিভেটেড না হয়, শুধু ব্র্যান্ড ভ্যালু দিয়ে আওয়ামী ভোটে জিতবে বা বিরাট কিছু ক্যারিজমা করবে, সেই সিচুয়েশনও কিন্তু বাংলাদেশে এখন নেই। সুতরাং যদি বাংলাদেশে আওয়ামীকে খুব রেলেভেন্ট পলিটিক্সে আবার করে ফিরে আসতে বা পার্টিসিপেট করতে হয়, তাদের সংগঠনটাকে রিবিল্ড করাটা খুব প্রয়োজনীয়। এখানেই একটা প্রশ্ন সুভাষিস বাবু, একটা খবর কিন্তু সামনে এসেছে যে বাংলাদেশের নির্বাচন কমিশনের যে তালিকা, সেখানে কিন্তু জানা গিয়েছে যে আওয়ামী লীগের নাম এবং সেখানে তাদের যে প্রতীক চিহ্ন অর্থাৎ নৌকা, সেটা কিন্তু ফিরে এসেছে।
স্বাভাবিক। দেখুন, মানে একটা জিনিস, যে এখন পাওয়ারে আছে, মানে সো কল্ড গভর্নমেন্ট খেলছে, সে নিজেই সাংবিধানিক ভাবে নিজের স্থিতিটা প্রমাণ করতে পারছে না। এবার আপনি নিজের যে বাড়ির মালিক সেটাই প্রমাণ করতে পারছেন না, উল্টে আপনি বলছেন সেই বাড়িতে আম গাছ থাকবে না জাম গাছ থাকবে, তো সেটা তো সম্ভব না। মোহাম্মদ ইউনূস নিজের জায়গাটাকে যদি চ্যালেঞ্জ হয়ে যায়, মোহাম্মদ ইউনূস নিজেই প্রমাণ করতে পারবে না সংবিধানের কোন ধারাটার বেসিসে তাকে গভর্নমেন্টের মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যদি সেটা সে না করতে পারে, সে কোন ক্লেমে সে আওয়ামী লীগকে ব্যান করছে সেই গভর্নমেন্ট। এবার এইগুলো তর্কের বিষয়, এইগুলো বাংলাদেশের লিগাল ম্যাটার, যেটা আজ নয়তো কাল স্টেজে উঠবেই। সুতরাং এই যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা, এটা ইজ জাস্ট আ ম্যাটার অফ টাইম। এর আগে বিএনপিও ব্যান হয়েছিল, ফিরে এসছে। সুতরাং এটা নিয়ে আমি খুব একটা কনসার্ন নই। তবে আমার মনে হয় এটা যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্টিবায়োটিকটা তাদের খাওয়া উচিত, নাহলে শরীর আরো অসুস্থ হয়ে পড়বে। এবং যত তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিকটা খাবে, তত তাড়াতাড়ি আওয়ামী যত তাড়াতাড়ি ফিরবে, তত তাড়াতাড়ি বিএনপিও কিন্তু কনফিডেন্সটা পাবে। একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যদি বিএনপি কে কনফিডেন্স পেতে হয়, আওয়ামীর ফেরাটা খুব প্রয়োজনীয়। তার কারণটা হলো, বিএনপি তাহলে বুঝতে পারবে যে আওয়ামী যদি ফিরে আসে, তার মানে বাংলাদেশে পলিটিক্যাল সিনারিওটা ফিরছে, মানে পলিটিক্যাল পার্টিগুলো তাদের অথরিটাইজেশন গুলোকে আবার তৈরি করতে পারবে। পলিটিক্যাল পার্টিগুলো অথরিটাইজেশন তৈরি করবে, মানে তাদের ভোট বা ভোটিং প্রসেসটা খুব তাড়াতাড়ি শুরু হবে। তখন বাংলাদেশের সিটিজেনরা কনফিডেন্স পাবে যে ভোট আসছে, এবং তখন তারা তাদের পলিটিক্যাল ইনক্লিনেশনস গুলো হাইলাইট করতে শুরু করবে। এখান থেকে পরবর্তী দিক বাংলাদেশ কোন পথে এগোয়, কিভাবে মোড় নেয়, অবশ্যই গোটা বিষয়টা সময় সাপেক্ষ এবং আলোচনা সাপেক্ষ। অনেক ধন্যবাদ জানাবো এতটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। তবে আজকের জিরো আওয়ার আমাকে আর সৌম্যজিৎকে এখানেই শেষ করতে হবে। জিরো আওয়ার এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট, পরবর্তী খবরাখবরের আপডেট নিন দেবাশিসের সঙ্গে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে